অপারেশন এপিক ফিউরি, অপারেশন রোয়ারিং লায়ন। নিন্দুকেরা বলছেন এপিক ফেলিওর। তাতে কি বা এসে গেল? উপসাগরে যুদ্ধ লাগার 20 দিন পেরিয়ে গিয়েছে। রোজ ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ, আমেরিকা জিতে গেছে। আর রোজ ইরান নিত্য নতুন মিসাইলের ঢং দেখিয়েই চলেছে। হরমুজ প্রণালী, সে তো আমাদের কোলেস্টেরল জমা ধমনির মতন ওই আটকেই আছে। লুচি, গলদা চিংড়ি এইসব খেয়ে খেয়ে গ্যাস হয় জানি। এখানে পেট্রোডলার আর মিসাইলের গুঁতো খেয়ে এমন হরমুজ ব্লক হয়েছে যে গ্যাসের ব্যথা আমাদের হেঁসেলে ঢুকে পড়েছে। ও ভানু, আজ তাহলে আমরা গ্যাস নিয়ে কথা বলছি বুঝি? না মতি, কেবল গ্যাস নয়, আমরা আজ বলবো ইরান নিয়ে হয়রান দশা। আমরা বলবো এক সাংবাদিকের মৃত্যু রহস্য, একটি উপসাগর এবং গ্যাসের মালিক সিস্টেমের অঙ্ক ভুলের গল্প। কি বন্ধুরা, তৈরি তো? ওরে ভানু, শুনেই তো পেটে ভুটভাট ভুটভাট হচ্ছে। রহস্য, রোমাঞ্চ শুরু হোক তবে। বিসমিল্লাহ। আহা, তারা কিসের? উপসাগরীয় যুদ্ধ 1990 এই দিয়ে শুরু হোক। আমেরিকা বনাম ইরাক। 1990? মানে ওই ক্যাব বন্দুক নিয়ে ফাইট করতে করতে আমরা পক্ষ নিতাম। আমি সাদ্দাম, তুই বুশ। আহাহা, বালক বালিকারা তো আর জানতো না তেলের খনির পাড়ে পেট্রোডলারের মনোপলি উদয় হচ্ছে। একদিন গোটা পৃথিবীর জ্বালানির কেন্দ্র হয়ে উঠবে পারস্য উপসাগরের 2 তীর। লাভের গুড় খাবে আমেরিকা, সব জ্বালানির বেচাকেনা হবে ডলারে। তখন কি জানতুম সেই পেট্রো ডলারের পতনের কাউন্টডাউন গুনতে 36 বছর পর শুরু হবে আরেক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু ওয়াই? ভানু, তুই বল, হরমুজ আটকানোর ভয় ছিল না? আমেরিকা, ইসরায়েল বোঝেনি এই কীর্তি হবে? বুঝে শুনে তাও কেন ইরানের সাথে যুদ্ধ বাঁধালো? আরে তরমুজ খা মতি, বেশি জানা নাকি শরীরের পক্ষে ক্ষতিকারক, এই এপস্টিনকেই ধর না। জেফ্রি এপস্টিন তো ওই নরকের কীটটা এখানে কেন? আরে বাবা, নরকের কীট হলেও যাতে তিনি ইসরায়েলি তো বটে। এত বড় বড় লোকের এই ছোট ছোট মেয়ে নিয়ে ঘটনা জেনে ফেলে কি হলো তার? সেই তো নিজে পটকে গেল। এখন যুদ্ধের বাজারে সব না মেলা অঙ্কের ইকুয়েশন নিয়ে ঝুলে আছে। কুলোকে বলে লোকটা কেউকেটাদের ব্ল্যাকমেল করে করে বিভিন্ন দেশের ন্যাশনাল সিক্রেট জেনে ফেলেছিল। এই এই ভানু, এপস্টিনকে হাতে রাখ, হ্যাঁ, পরে কাজে দেবে। চল দেখি এবার হোয়াইট হাউস, ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্প করছেটা কি? ওরে মতি, এ প্রশ্ন সবার। ট্রাম্প এমন গ্যাস বেলুনে উঠছে কেন? এই বলে ইরানের কিচ্ছু আর বাকি নেই, সব উড়িয়ে দিলাম। আবার পরের দিনই বলছে দারুণ অ্যাটাক করেছি, আজকের পর ইরানের সব ধ্বংস হবে, এবার বাচালপোনা বন্ধ। যা বাবা, যাদের সব উড়ে গেছে তাদের আবার কি ধ্বংস হবে? জরাথ্রুষ্ট্রের মন্দির? 1 মিনিট, 1 মিনিট, ইরান হেরে গেছে? বটে তো, যে হেরে ভূত সে ডিয়েগো গার্সিয়া অব্দি 3800 কিলোমিটার দূরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল। ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের বুকে ব্রিটেন আর আমেরিকার গোপন সামরিক ঘাঁটি। কে ভেবেছিল ইরানের দুখানা মিসাইল এই ভারত মহাসাগরের বুক অবধি ধেয়ে আসবে? আমেরিকা জানিয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সারা বিশ্ব জেনে গিয়েছে ইরানের ক্ষমতা বুঝতে আমেরিকা ইসরায়েল গাড্ডু মেরেছে আর কি। আচ্ছা ভানু, তাহলে না বুঝে না খোঁজ নিয়ে ট্রাম্প আর নেতানিয়াহু যুদ্ধ এই অমনি অমনি শুরু করে দিল? এত অজ্ঞান কেন? মতি, তোর কনফিউশন খুবই ন্যায্য। ইরানের জনগণকে খারাপ শাসনের বদলে ভালো শাসন দিতে নাকি ট্রাম্প আর নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিল। তা তেহরানের তেলের ডিপোয়ে এমন মিসাইল পড়েছে যে পরদিন সূর্য ওঠেনি। কালো তেল বৃষ্টি হচ্ছে তেহরানে। 9 কোটি ইরানি নাগরিক তেলের হাওয়া, তেলের মেঘ, তেলের ছাই, তেলের বৃষ্টি মেখে খুব যে ভালো আছেন তা তো বোধ হচ্ছে না। তাহলে আরে আম আদমি, আম আওরতের ভালো আদপে কেউ যে চায় না সে আমরা বিলক্ষণ জানি। তাহলে মতলবটা কি? এর জন্য ফাদারল্যান্ডের ফাদার মানে ওই ইসরায়েলের নেতানিয়াহু
পথ দেখাবে? গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েল কি এই বস্তু? হিব্রু বাইবেল তানাক সেখানে বলছে ঈশ্বর আব্রাহামের সাথে চুক্তি করেন, বলেন আমি তোমার বংশধরদের এই দেশ দেব, মিশরের নদী থেকে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত, সেই প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি। কি? কি? নীল নদ মানে ইজিপ্ট, সেখান থেকে ইউফ্রেটিস নদী, ইরাক, সিরিয়া, এই পর্যন্ত ইহুদিদের দেশ হলো প্রমিসড ল্যান্ড। এই প্রমিসড ল্যান্ড আজকের দিনে ইসরায়েল গড়তে চায়, নাম গ্রেটার ইসরায়েল। যা বাবা, ছিল প্রমিসড ল্যান্ড, হয়ে গেল গ্রেটার ইসরায়েল। হলো বটে। আর এই নামকরণ সমার্থক করে তোলে যে রাজনৈতিক আন্দোলন, তার নাম জায়নিজম বা জায়নবাদ। হ্যাঁ, যা বলেছিস মতি, নেতানিয়াহু তাহলে এই মতলবেই আছে। ইরানের সুশাসন না ছাই, উপসাগরের দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে করে দুর্বল হয়ে পড়বে, আর ইসরায়েল এসে টপাটপ তাদের গিলে ফেলবে। এই জন্যই এত যুদ্ধ। একদম তাই। ইরান এই কয়দিনে কোথায় না মিসাইল পাঠিয়েছে। ইসরায়েল ছেড়ে দে, সেখানে তো দিন রাত মিসাইল পড়ছে। এদিকে সৌদি আরব, কাতার, ওমান, এমিরেটস, কুয়েত, ইরাক কেউ বাদ নেই। ওদিকে ইরানের সিস্টেমের মাথা, যারা বেশিরভাগ ইসরায়েলের মিসাইলে উড়ে গেছে, ডিপ্লোমেসির জন্য বিখ্যাত খামেনেই আর নেই, যুদ্ধ থামানোর স্পেশালিস্ট লারেজানিও এখনো নিকেশ। তাহলে সবচেয়ে বড় সম্ভাবনা কি? যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। হরমুজ প্রণালী দিয়ে আপাতত চীনের অবারিত দ্বার, তারা ইউয়ান দিয়ে তেল কিনে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। পেছনে আমেরিকার জাহাজ যেতে গিয়ে ভেঙেছে ঠ্যাং। ভারতের জাহাজ পেরিয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে। শুনছি ইরান নাকি জাহাজ পিছু $2 মিলিয়ন টোল নিচ্ছে। যা, কি হবে এবার? গ্রেটার ইসরায়েল করতে গিয়ে পেট্রোডলার ধসে যাচ্ছে তো। একটা হিসেব দেখবি, তেলের ডলার ভ্যালু এখন 120, ব্যারেল পিছু $180 পেরোলে আমেরিকার বাজারে আগুন লেগে যাবে। ভানু, 28 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ অবধি কত খরচ হয়েছে এই যুদ্ধে একটু বল দেখি। আহা হা হা, খরচা তো খুবই বেশি। সবচেয়ে বেশি আমেরিকার। প্রথম 100 ঘন্টায় তাদের খরচ ছিল প্রায় $4 বিলিয়ন। সেই খরচ এখন $34 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। 21 দিন পরে শুধু মার্কিন সামরিক খরচই এই। বাজেট মডেল বলছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি সহ মার্কিন খরচ মোট $210 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। আচ্ছা, আর ইসরায়েল ইসরায়েল তাদের কেমন খসছে রে? ইসরায়েল খুবই গোপন ব্যাপার। সরাসরি যুদ্ধে কত ব্যয় হচ্ছে সেসব তথ্য তারা দেয়নি। তবে গাজা যুদ্ধের সময় তাদের দৈনিক খরচ ছিল প্রায় 260 থেকে 300 মিলিয়ন। ইরান অপারেশনে সেটি উল্লেখযোগ্যভাবে বেশি, সম্ভাব্য 6 থেকে 8 বিলিয়ন 21 দিনে। তবে এটা স্বাধীন অনুমান। এ ভানু, বিলিয়নে কটা শূন্য থাকে রে? নয় নয়, এ মধুর খেলা মাত্র নয়। এবারে ইরান। ইরানের অর্থনীতি আগে থেকেই 40% মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা একবারে জর্জরিত ছিল। যুদ্ধের ধ্বংসলীলা, রাজস্ব ঘাটতি সেই চাপ আরও তীব্র করেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরানের প্রধান আমদানি বন্দরে শস্যবাহী জাহাজ আটকে গেছে। অচিরেই দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। এবারে গোটা পৃথিবীর দিকে তাকাই, ডিজেল ও জেট ফুয়েলের দাম দ্বিগুণ হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই বিমানবন্দরগুলো বিশ্বের প্রায় 15% আন্তর্জাতিক যাত্রী বহন করে। ভারতের ক্ষতির ছবিটা কিন্তু অত্যন্ত স্পষ্ট এবং বহুস্তরীয়। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় 90% আমদানি করে এবং তার অর্ধেকেরও বেশি আসে হরমুজ প্রণালী দিয়ে, যেটি এখন কার্যত বন্ধ। হ্যাঁ, বললেই হলো। রাশিয়া তো দিব্যি তেল দিচ্ছে। মোদি কা ম্যাজিক একেই বলে। আমেরিকা পারমিশন দিয়েছে ভারত যাতে তেল কিনতে পারে। হ্যাঁ, ম্যাজিক তো বটেই। রাশিয়া আগে ব্যারেল প্রতি $40 ডিসকাউন্টে তেল বিক্রি করত। আমেরিকার জন্য ভারত রাশিয়ার সঙ্গে ব্রেকআপ করলো। এখন রাশিয়া ডিসকাউন্ট ছাড়া ভারতকে তেল বিক্রি করছে।
তাহলে পকেট কার হালকা হলো? তার মানে পুরো যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি, শক্তি, বাণিজ্য, বিমান, খাদ্য সব মিলিয়ে কয়েক ট্রিলিয়ন ডলার খরচের কথা উঠছে। এই যুদ্ধের বিল কে ভরবে? সেটাই তো এখন আসল প্রশ্ন। হরমুজ প্রণালী বন্ধ, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আঘাত হয়েছে, উপসাগরীয় শক্তি রফতানিতে ধস নেমেছে। এ তো পেট্রোডলার ব্যবস্থাকেই আঘাত করছে। তা সিস্টেম কি কালিদাস, যে ডালে বসে আছে সেই ডালেই কুড়ুল মারবে? এই প্রশ্নের তিনটি উত্তর হয়, এবং তিনটি একসাথে সত্যি হতে পারে। একেবারে তিন সত্যি বটে? শুনি শুনি। প্রথম উত্তর, সিস্টেম ভুল হিসেব করেছে। মার্কিন ইসরায়েল পণ্ডিতরা সম্ভবত ধরে নিয়েছিলেন ইরান ফুট করে ফুটে যাবে, হরমুজ প্রণালী কয়েক সপ্তাহের মধ্যে খুলে যাবে, এবং উপসাগরে ঝুটঝামেলা খুবই সাময়িক হবে। এই ধরনের আশাবাদী মডেলিং ঐতিহাসিকভাবে যুদ্ধ পরিকল্পনাকারীদের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। আচ্ছা, ওনারা কেউ ইতিহাস টিতিহাস পড়েননি? আমাকে ওনারা পরীক্ষা দেননি বলেন উনি। এবার দ্বিতীয় উত্তর, উপসাগরের দেশগুলো যদি দেখি, এরা সিস্টেমের সুরক্ষিত অংশীদার নয়, এরা হলো সিস্টেমের অন্তর্ভুক্ত ক্লায়েন্ট। সৌদি আরব, ইউএই, কাতার এরা কি করে? এরা অস্ত্র কেনে, ডলার রিজার্ভ রাখে, তার বদলে নিরাপত্তা গ্যারান্টি পায়। উপসাগরীয় রাজস্বে এই ধাক্কা যদি এই রাষ্ট্রগুলোকে আরও বিপন্ন করে তোলে, আরও গভীর ডলার নির্ভরতায় নিয়ে যায়। জরুরি লোন, পুনর্গঠন চুক্তি। তাহলে কৌশলগত দৃষ্টিকোণ থেকে সিস্টেম বরং সুবিধাই পাচ্ছে। গ্রেটার ইসরায়েল জিন্দাবাদ হচ্ছে। তৃতীয় উত্তর সব থেকে অস্বস্তিকর। সিস্টেমের ভেতরে এমন একটি লবি আছে যারা ধ্বংস চায় নিয়ন্ত্রিত। ভেবে দেখুন বন্ধুরা, পেট্রোডলার কাঠামো আগে থেকেই চাপে। ইউয়ানে তেল বাণিজ্য, ব্রিক্স সম্প্রসারণ, ডলারাইজেশন। ইরান ছিল এই বিকল্প কাঠামোর সবচেয়ে সক্রিয় নির্মাতা। তাকে ধ্বংস করা মানে প্রতিযোগিতা সরিয়ে নতুন শর্তে মনোপলি ফিরিয়ে আনা। কিন্তু এই তৃতীয় যুক্তি মেনে নিলে আবার একটা প্রশ্ন তো উঠেই যায়, নিয়ন্ত্রণটা কি আসলেই আছে? সিস্টেম যখন নিজের বিরুদ্ধে দাঁড়ায়, তখন প্যারাডক্স তৈরি হতেই থাকে। সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা কি বলতো? সিস্টেম নিজের তৈরি শর্তে আটকা পড়ে যায়। পেট্রোডলার ব্যবস্থা টিকে থাকে যতক্ষণ উপসাগরের বাণিজ্য স্থিতিশীল থাকে এবং ডলার সেই বাণিজ্যের প্রধান কারেন্সি হয়। হরমুজ বন্ধ হওয়া মানে শুধু তেলের সংকট নয়, এ ডলারেরও সংকট। বন্ড বাজার এই সংকেত পড়তে শুরু করে দিয়েছে। সিস্টেম তার পছন্দসই জায়গায় পছন্দের পুনর্গঠন চেয়েছিল, পেয়েছে হয়তো একটি বড় গোছের ইনসিডেন্ট। পদ্ধতিগত ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন হয়নি, অঙ্কে ভুল ছিল। সিস্টেম তার প্লেন, বোমা, মিসাইল শক্তিকে আসল খুঁটি ভেবেছে। মাটির তলায় ইরানের চমকপ্রদ মিসাইল, লেবাননের হিজবুল্লাহ এবং বন্ড মার্কেট সিস্টেমের অঙ্কের ভুল ধরে ফেলেছে। কেলেঙ্কারিটা এখানেই। আচ্ছা আচ্ছা ভানু, এই যে সিস্টেম, হ্যাঁ, যা কিনা আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ দেখে, মানে আপাতত, তাদের অঙ্কের হিসেব বেরোলো কোন রাস্তায়? সিস্টেমের একটিমাত্র কার্যকর শত্রু আছে, নথি, ডকুমেন্ট, সত্য, প্রামাণিক, প্রচারিত, প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত তথ্য, যা বিচারের ভিত্তি হতে পারে, যা ইতিহাস লেখে। জেফ্রি এপস্টিন, আবার সে এসেছে ফিরিয়া। এপস্টিনের অপ্রকাশিত ফাইলে কি আছে তা সত্যি ইরান জানে? এপস্টিন হাতে থাক, অন্য প্রশ্ন করি। আচ্ছা মতি, মারিন ভ্লাহোভিচ দুম করে মরে গেলেন কেন? মারিন ভ্লাহোভিচ মানে সেই ফরাসি সাংবাদিক? 2024 সালের নভেম্বর মাস, মার্সেইয়ের একটি অ্যাপার্টমেন্টের ছাদে একজন ফরাসি সাংবাদিকের মৃতদেহ পাওয়া যায়। তার নাম মারিন ভ্লাহোভিচ, বয়স 39। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে তখন তিনি একটি তথ্যচিত্র নির্মাণের একেবারে মাঝপথে ছিলেন। প্রথম ময়নাতদন্তে হত্যার কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। টক্সিকোলজি চলছে বলা হয়। পুলিশ জানায় অপরাধের কোনো প্রাথমিক ইঙ্গিত নেই। এরপর 16 মাস কেটে গেছে। মার্চ 2026,
কোনো ফলাফল নেই, কোনো আপডেট নেই, কোনো বিবৃতিও নেই। একটি সাধারণ টক্সিকোলজি প্যানেলের ফলাফল আসতে সর্বোচ্চ 6 মাস সময় লাগে, কিন্তু 16 মাস! ভানু, এই সাংবাদিকের রহস্য মৃত্যু থেকে পারস্য উপসাগরের জ্বলন্ত গ্যাস ক্ষেত্র পর্যন্ত যে সিস্টেমের সাঁকো আছে, চল না সেটাকে একবার দেখে আসি। মারিন ভ্লাহোভিচ কোনো মামুলি ব্লগার ছিলেন না। তিনি আরএফআই, রেডিও ফ্রান্স, লে সয়ার, আরটিএস এবং লিবারেশনে কাজ করেছেন। 2012 সালে তিনি গাজা কলিং নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। ফিলিস্তিন বিষয়ক সাংবাদিকতায় তার 1 দশকেরও বেশি অভিজ্ঞতা ছিল। 2024 সালের শেষ দিকে তিনি যে তথ্যচিত্রটি বানাচ্ছিলেন সেটি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের খুঁটিনাটি নিয়ে, অর্থাৎ কিভাবে বোমা ফেলা হচ্ছে, কিভাবে লক্ষ্যবস্তু নির্ধারিত হচ্ছে, কিভাবে বেসামরিক মৃত্যু হিসাব করা হচ্ছে বা হচ্ছে না। এ কেবল সাংবাদিকতা তো নয়, এই তো প্রামাণিক ভিত্তি নির্মাণ, যা পরবর্তী কোনো বৃহত্তর যুদ্ধের বিচারের মানদণ্ড তৈরি করতে পারত। এখন আমরা জানি যে সেই বৃহত্তর সংঘাত এসেছে। ফেব্রুয়ারি 2026-এ অপারেশন এপিক ফিউরি শুরু হয়েছে। ইরানের ওপরে মার্কিন ইসরায়েল সমন্বিত আঘাত এনেছে। খামেনেই নিহত হয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। উপসাগর জ্বলছে। ভ্লাহোভিচের তথ্যচিত্র যদি সম্পূর্ণ হতো, যদি প্রকাশ পেত, তাহলে আজকের যুদ্ধের বিচারের জন্য একটি তথ্যগত ভিত্তি থাকত। গাজার অভিযানই যে ইরান অপারেশনের মহড়া ছিল, ইরানের পর লেবানন, তারপর পাকিস্তান না তুর্কি, তারপর কি, সেই প্ল্যানের একটা আগাম দলিল থাকত। এখন নেই। এসব জিনিস না থাকলে ইতিহাসের পুনর্লিখন সহজ হয়। ভ্লাহোভিচ মারা গেছেন 2024 সালের নভেম্বরে। অপারেশন এপিক ফিউরি শুরু হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। সরাসরি কারণ সম্পর্ক নেই, কিন্তু সাঁকো তো একটা রয়েই গেল। একটি বৃহৎ সামরিক অপারেশনের আগে তথ্য পরিষ্কার করা কৌশলগত নিয়ম। শুধু শত্রুর তথ্য নয়, বন্ধুত্বপূর্ণ অঞ্চলে থাকা অস্বস্তিকর দলিলও। একটি সম্পূর্ণ তথ্যচিত্র যা গাজায় ইসরায়েলি অভিযানের পদ্ধতি দেখাতো, সেটি পরবর্তী ইরান অপারেশনের বিচারের জন্য একটি তুলনামূলক ভিত্তি তৈরি করত। সেই ভিত্তি এখন আর নেই। না, কোনো প্রমাণ নেই যে ভ্লাহোভিচকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মৃত্যু নিয়ে নীরবতা কার স্বার্থে কাজ করে তা তো জানা যাচ্ছে বটেই। সিপিজের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে মার্চ 2026 পর্যন্ত গাজা, ইয়েমেন, লেবানন, ইসরায়েল এবং ইরানে কমপক্ষে 254 জন সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 64 জনকে ইসরায়েলি বাহিনী সরাসরি লক্ষ্য করে হত্যা করেছে। একটিরও বিচার হয়নি, একটিও না। সিস্টেম কি চায়? শক্তি চায়, মনোবলই চায়, নীরবতা চায়। এই তিনটি একসাথে থাকলে ইতিহাস লেখা হয় বিজয়ীর হাতে। কিন্তু ইতিহাসের একটি অদ্ভুত স্বভাব আছে। যে নথি গাপ করা হয়েছে, যে সত্য মাটি চাপা দেওয়া হয়েছে, সেগুলি মাঝে মাঝে ফিরে আসে, অন্য হাত দিয়ে, অন্য ভাষায়, অন্য মাধ্যমে। যখন আসে তখন প্যারাডক্স তৈরি হয়, ঠিক যেমন এখন হচ্ছে। সিস্টেমের সবচেয়ে বড় ব্যর্থতা এই নয় যে সে গন্ডায় গন্ডায় মানুষ মেরেছে। সবচেয়ে বড় ব্যর্থতা এই যে সে মনে করে নীরবতাই স্থায়ী, মিথ্যে শেষ পর্যন্ত জিতেই যায়। সত্য জিতবে কিনা জানি না। এই হার জিতের মূল্য ধরে কত ভুখা নাঙ্গা মানুষের গ্রাস হারিয়ে যাবে, কত শিশু নারী বলি হবে, কত আগুন জ্বলবে জানি না। কিন্তু সত্যের জয় একদিন হয়, তখন অন্য সিস্টেম তৈরি হয়। সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। ম্যাট বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com।